রাশেদ খান, একটু আপনার মাধ্যমে আলোচনা শুরু করি। উপদেষ্টা পরিষদের সদস্যরা পদত্যাগের কমপক্ষে 3 বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন বিধান যুক্ত করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম জোট। বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর তার এক স্মারকলিপি দিয়ে এই 14 দফা দাবি জানিয়েছে, তার মধ্যে এটি একটি। এবং এরই মধ্যে আজকে সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোটের এক ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং তফসিলের আগে তিনি পদত্যাগ করবেন, যদিও তিনি বলছেন যে সবকিছু আগে ফাইনাল হোক তারপরে পদত্যাগের প্রশ্ন। একটু আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমরা শুরু থেকে যেটি বলে আসছিলাম যে সরকারের নিরপেক্ষতার জন্য যারা ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগ করা উচিত। এবং এখন আমরা যেটি বলছি যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকে আছে যারা আসলে আপনার অযোগ্যতার প্রমাণ দিয়েছে এবং তাদের কাছ থেকে আমরা আসলে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে এটি আমরা লক্ষ্য করছি না। তো সেই জায়গায় শুধুমাত্র ছাত্র উপদেষ্টা নয়, অন্যান্য যে সকল উপদেষ্টা আছে যারা আসলে যোগ্য নন, যারা আসলে তাদের দায়িত্ব পালন করতে পারেননি, তাদেরকে বরং সরিয়ে দেওয়া যেতে পারে। তবে আমি ছাত্র উপদেষ্টাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা অন্তত এই জায়গাটায় তারা ঐক্যমতের জায়গায় এসেছে যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য তারা এখন পদত্যাগ করার ব্যাপারে সম্মত হয়েছে। এটাকে আমি পজিটিভভাবে দেখছি। এখন প্রশ্ন হলো যে তারা আসলে পদত্যাগ করার পরে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এবং বাংলাদেশের আইন কি বলছে, বা অন্তর্বর্তীকালীন সরকার তারা কি এ ধরনের কোনো আইন তৈরি করে শপথ নিয়েছে কি না যে যারা আসলে উপদেষ্টা হয়েছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। দেখেন, এটা একটা নৈতিকতার ব্যাপার যে আমি একদিকে একটা নিরপেক্ষ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের আমি এক প্রকার বেনিফিশিয়ারি, অন্যদিকে ওই সরকারের অধীনে যে কোনো একটা নির্বাচন করবে, সেই নির্বাচনে আমি অংশ নিব। এটা একটা নৈতিকতার ব্যাপার। তো সেই জায়গা থেকে আমাদের দলের পক্ষ থেকেও আমরা কিন্তু নির্বাচন কমিশনের কাছে যে স্মারকলিপি দিয়েছি সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছি যে সরকারের, যেহেতু এই সরকার নিরপেক্ষ সরকার, সরকারের যারা সুবিধাভোগী তাদেরকেও নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন আমরা একটি দল হিসেবে দাবি জানাতেই পারি, আবার যিনি আসলে পদত্যাগ করে ইলেকশন করতে চান তিনিও আবার পদত্যাগ করে ইলেকশন করার স্বাধীনতা রাখেন, কারণ সরকারের কোনো আইনে বাধা নাই। তো এক্ষেত্রে আসলে বিতর্ক থাকবেই। এখন এই বিতর্কের অবসান আসলে কে করবেন? এই বিতর্কের অবসান করবেন প্রধান উপদেষ্টা বা তার উপদেষ্টা পরিষদ। আমার কাছে মনে হয় যে সরকার এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে না। বিশেষ করে যারা ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল, হয়তো সরকার চায় যে এরা এদের সিকিউরিটির জায়গা থেকে, তো সিকিউরিটি কনসার্ন আছে তাই না, এদের জীবনের নিরাপত্তার ব্যাপার আছে। সরকার চায় যে এরা যদি সাধারণ একজন পলিটিশিয়ান হয় বা অন্য কোনো কাজে নিযুক্ত হয় বা ব্যবসা বাণিজ্য করে, তো সেক্ষেত্রে এরা কিন্তু রাষ্ট্রীয় প্রটোকল পাবে না। কিন্তু যখন তারা আসলে সংসদ সদস্য হবে তখন স্বাভাবিকভাবে তারা কিন্তু রাষ্ট্রীয় প্রটোকলটা পাবে। তারা পুলিশের প্রোটেকশন বা বিভিন্ন বাহিনীর প্রোটেকশন, গোয়েন্দা সংস্থার অবজারভেশন, তারা কিন্তু একটা প্রোটোকলের মধ্যে থাকবে। তো আমার কাছে মনে হয় যে সরকার সেই জায়গা থেকে, সরকারের এক ধরনের চিন্তা আছে, যারা গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা যদি জাতীয় সংসদে থাকে তাহলে তাদের নিরাপত্তার জন্য ভালো। কারণ সরকার পরবর্তীতে যারা সরকারে আসবে তারা কতটুকু নিরাপত্তা আসলে দিবে এই গণঅভ্যুত্থানের নায়কদেরকে, সেটি নিয়ে আসলে অনেকের সংশয় আছে। তো সেই জায়গা থেকে তারা যদি সংসদে থাকে তাহলে রাষ্ট্র কিন্তু তাদের প্রটোকল দিতে বাধ্য। তো আমি এই জন্য এই বিষয়টিকে আসলে খুব বেশি নেগেটিভভাবে দেখছি না যে ছাত্র উপদেষ্টারা তারা পদত্যাগ করে ইলেকশন করবে। তবে এইটা ভালো যে তারা আসলে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য পদত্যাগ করছে, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এর পরবর্তী যে প্রশ্ন যে সরকারের সুবিধাভোগী, যেমন সরকারের সুবিধায় থেকে সরকারের পদে থেকে তারা কিন্তু এই যে বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি অবস্থান বা তারা যে এলাকায় ইলেকশন করবে ওই এলাকাটা গুছিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়, শুধুমাত্র সরকারের আপনার যারা উপদেষ্টা আছে তারা না, যারা সরকার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ, বিভিন্ন দলের নেতা, তারাও কিন্তু এই সরকারের সাথে যে ঘনিষ্ঠতা এইটা কাজে লাগিয়ে নিজের এলাকায় বরাদ্দ নেওয়া, মসজিদে বরাদ্দ, মন্দিরে বরাদ্দ, এই কাজগুলো করেছে। কিন্তু আমার কথা হলো যে একজন পলিটিশিয়ান আসলে এই কাজগুলো আসলে এইভাবে করতে পারে কিনা, বা সরকারের একজন বেনিফিশিয়ারি তিনি এই কাজগুলো করতে পারেন কিনা, যার মাথার ভিতরে আসলে নির্বাচনের চিন্তা রয়েছে। তো আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের পরে মানুষের মধ্যে অনেক ধরনের পরিবর্তন এসেছে, সংস্কার বা মস্তিষ্কের পরিবর্তন। মানুষ জিনিসটা বুঝতেছে যে আগে যে আসলে এই যে আমাকে 10 কেজি চাল দিত আপনার রমজানের সময় বা আপনার কোরবানির সময় 2 কেজি মাংস দেয়, আমি আমার নিজ জেলা ঝিনাইদহ সদর 2 আসনে যখন ক্যাম্পেইন করার জন্য যাই
আমি দেখেছি মানুষের ভিতরে পরিবর্তন। মানুষ উন্নয়ন বলতে এখন বোঝে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন বলতে বোঝে যে আপনার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন মানে রাস্তাঘাটের উন্নয়ন, উন্নয়ন মানে এই যে কৃষকদের আপনার জীবিকার জন্য তাদের পাশে দাঁড়ানো, সার বীজের দাম কমানো, সিন্ডিকেট মুক্ত করা। মানুষ কিন্তু এখন সচেতন। তো সেই জায়গা থেকে এই ধরনের যে ওয়েলফেয়ার মেকানিজম, ওইটাকে মানুষ খুব বেশি গুরুত্ব দিবে আগামী নির্বাচনে, এটা আমার কাছে মনে হচ্ছে না।